বিচার চাই, আমার মুখ কালি করে দিতে, আমি বিচার চাই। মুন্সিগঞ্জের লৌহজংয়ে এক ব্যবসায়ীকে বাড়ির সামনেই কুপিয়ে হত্যা। পূর্বশত্রুতার জের ধারণা পুলিশের। ঘটনাস্থল পরিদর্শন করে এই ঘটনা কারা ঘটিয়েছে এটা বের করার জন্য আমরা কাজ করছি। ময়মনসিংহে চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে মালিক ও তার স্ত্রীর ওপর হামলা। ভিডিও ভাইরালের পর মামলা, একজন গ্রেপ্তার। গাজীপুরে কালিয়াকৈরে একটি কারখানার শতাধিক শ্রমিক হাসপাতালে। পানি পান করার পর সবাই অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। সিলেটে হাবের উপসর্গে আরো 2 শিশুর মৃত্যু, নতুন রোগী ভর্তি 71 জন। ঝালকাঠিতে হঠাৎ ডেঙ্গুর প্রকোপ, শহরের 7টি এলাকা ঝুঁকিপূর্ণ। শহরে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করার দরকার ওইভাবে পৌরসভার লোকে করে না। মশা আক্রান্ত হয়ে 4 দিন যাবৎ ঝালকাঠি হাসপাতালে ভর্তি। 4টা পগার মেশিন দিয়ে আমরা নিয়মিত মশার ওষুধ ছিটাচ্ছি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পূরবে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। মুন্সিগঞ্জের লৌহজগে এক ব্যবসায়ীকে বাড়ির সামনেই কুপিয়ে হত্যা করা হয়েছে। আগুন দেওয়া হয় তার ব্যবহৃত মোটরসাইকেলটিতে। গত রাত 2টার দিকে কালুরগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, রাতে খাবার শেষে ঘুমাতে যান ভাগাড়ী মালামালায় ব্যবসায়ী সোহেল মুন্সি। গভীর রাতে হঠাৎ বাড়ির বাইরে শব্দ শুনতে পেয়ে ঘর থেকে বের হন সোহেলের স্ত্রী ও মা। দেখেন বাড়ির সামনেই পড়ে আছে সোহেলের রক্তাক্ত মরদেহ। পাশে মোটরসাইকেলে জ্বলছে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে। হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে 2022 সালে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল সোহেল। সে সময় তার কাছ থেকে বিদেশি মদ উদ্ধারের কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী। এসেছি ঘটনাস্থল পরিদর্শন করে এই ঘটনা কারা ঘটিয়েছে এটা বের করার জন্য আমরা কাজ করছি। আমাদের বেশ কয়েকটি টিম গঠন করেছি এটা বের করার জন্য। এই প্রত্যেকটা টিমে আমরা কাজ করছি। ময়মনসিংহে নির্মাণাধীন ভবনে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার শিকার হলেন এক ব্যাংক কর্মকর্তা। এ সময় স্বামীকে রক্ষায় হামলাকারীদের সামনে জীবন বাজি রাখেন তার স্ত্রী। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে ঘটনাটি, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাড়ি নির্মাণকে কেন্দ্র করে চাঁদাবাজি, হুমকি, হয়রানি অভিযোগ পুরনো। এসব অপরাধের বিরুদ্ধে দৃশ্যমান অভিযান, দ্রুত বিচার এবং নিরাপত্তা নিশ্চিন্তের দাবি সাধারণ মানুষের। নির্মাণাধীন ভবনের সামনে একজনকে ঘিরে মারধর শুরু করে একদল লোক। হঠাৎ একজন নারী ছুটে এসে হামলাকারীদের সামনে দাঁড়িয়ে যান। স্বামীকে আড়াল করে গড়ে তোলেন প্রতিরোধ। ধাক্কাধাক্কি আর নিজে এলোপাতাড়ি মারধরের শিকার হলেও হামলা থেকে ব্যাংক কর্মকর্তা স্বামীকে রক্ষার চেষ্টা করেন সাহসী এই নারী। দৃশ্যটি কোনো সিনেমার নয়। সোমবার ময়মনসিংহ নগরীর পলাশপুর এলাকার একজন স্ত্রীর বাস্তব লড়াই এটি। চাঁদাবাজদের দেশীয় অস্ত্রের আঘাত থেকে স্বামীকে বাঁচাতে স্ত্রীর ঢাল হয়ে দাঁড়ানো এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল। সারানোর চেষ্টা করছি, পরে তারপরে কিছু করতে পারলাম না। যতটুকু পারছি চেষ্টা করছি, কিন্তু পারলাম না ভালো করে। খুব দুঃখ লাগছে যে আমার সামনে এভাবে মারগুলা খাইলেও কোনো কারণ ছাড়া। সাধারণ মানুষ সারা জীবনের উপার্জিত অর্থ জমিয়ে জীবনের শেষ প্রান্তে একটি বাড়ি নির্মাণের সাহস করে। স্বপ্ন থাকে মৃত্যুর আগে অন্তত সন্তানের মাথার উপর ছাদ রেখে যাওয়ার। সেই স্বপ্ন পূরণের পথে আজ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চাঁদাবাজি। হয়তো অনেকে অ্যাটাক হয় না, চাঁদাবাজি করে নিয়ে যায় 5 লক্ষ টাকা চাই, হয়তো 2-3 লাখ টাকা মিউচুয়াল করে সময় নেগোসিয়েশনে আসে।
হ্যাঁ, আমি তো এই লোনের টাকা তো আমি চাঁদাবাজিতে দিতে পারবো না। যে ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, এই ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আসামিদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা অলরেডি ওখানে টিম প্রেরণ করেছি। ইন দ্য মিন টাইম মামলা এফআইআর হবে আসামিদের বিরুদ্ধে। চাঁদাবাজদের সাধারণ কৌশল হচ্ছে নগদ অর্থ দাবি করা, নির্দিষ্ট ঠিকাদার বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালামাল কিনতে বাধ্য করা, শ্রমিক সরবরাহের নিয়ন্ত্রণ, কাজ বন্ধের হুমকি ও শারীরিক হামলা। রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে ছবি তুলে তাদের নানান জায়গায় ছবি ব্যবহার করে রাজনৈতিক নেতাদের নাম ভাঙিয়ে তারা কিন্তু চাঁদাবাজি করে। তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই বিষয়টি পাশ কাটিয়ে যান। ভুক্তভোগীরা বলছেন, থানায় অভিযোগের পরও অনেক সময় তাদের নিরাপত্তাহীনতায় থাকতে হয়। আবার মামলা মানেই দীর্ঘ আইনি প্রক্রিয়া, সময় ও অর্থের চাপ। ভিকটিম যদি আইন আদালতের আশ্রয় নেয় সে কিছুদিন পরে আসামিরা জামিনে বের হয়ে আসে। আসামিদের বিরুদ্ধে কেউ সাক্ষ্য দিতে চায় না, সেই ক্ষেত্রে বাদীকে বাধ্য হয়েই এই আসামিদের সাথে চাঁদাবাজদের সাথে আপোষ করে নিতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, নির্মাণ খাতে চাঁদাবাজির বিরুদ্ধে দৃশ্যমান অভিযান, দ্রুত বিচার এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত কবে হবে, প্রশ্নটি আজ শুধু ময়মনসিংহের নয়। দেশের মধ্যবিত্তরা তারা তাদের জীবনে একবারই তাদের স্বপ্নের বাড়ি করার সুযোগ পেয়ে থাকেন। সেই বাড়ির প্রতিটি ইটের সাথে গেঁথে থাকে তাদের পরিশ্রম, তাদের আবেগ, তাদের ত্যাগ এবং তাদের পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ বাসস্থানের স্বপ্ন, যা মৌলিক অধিকারের একটি। সেই অধিকার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। নাটোরের লালপুরে জোট মেরে দুর্ধর্ষ ডাকাতির দীর্ঘদিন পার হলেও ধরা পড়েনি জড়িতদের কেউ। লুণ্ঠিত মালামালও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। গেল 30 মে রাত 12:30 থেকে ভোর পর্যন্ত মিলটি থেকে প্রায় 1 কোটি টাকার মালামাল লুট করে সংঘবদ্ধ ডাকাত দল। লুণ্ঠিত মালামাল সহ ডাকাতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে মিল কর্তৃপক্ষ সহ শ্রমিক কর্মচারীরা। গত 30 মে গভীর রাতে 35 থেকে 40 জনের একটি সশস্ত্র ডাকাত দল শ্রীরামগাড়ি এলাকায় সাজিদ জুট মিলে হানা দেয়। মিলে কর্মরতদের জিম্মি করে হাত পা বেঁধে তাদের মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর 4 ঘন্টা ধরে চলে ডাকাতি। মিলের ট্রান্সফরমার, সাবস্টেশনের মালামাল, বৈদ্যুতিক তার, ব্যাটারি, মোটর সহ কোটি টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রপাতি ট্রাক বোঝাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সাথে নগদ 2 লাখ টাকাও হাতিয়ে নেয়। জুট মিলটির নৈশ প্রহরী ও শ্রমিকদের বর্ণনা মতে তাদের হাত পা চোখ বেঁধে অত্যাধুনিক অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করা হয়। ডাকাত আইছিল 30-35 জন। তারপরে গেটম্যান ধরেছে, বান্ধিছে, বান্ধা পর গেটম্যান দিয়ে আমার ডাকাত তুলাইছে, রুমে আটকায় বান্ধি থুয়ে। হ্যাঁ, তারপরে আপনার মিলে আমার যা ছিল সব ডাকাতি করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাদের হুমকি দিয়ে গেছে যে পরবর্তীতে জানে এগুলা অস্ত্র মস্ত্রের কোনো কথা কইস না। পিক আপ ঢুকাইছে, ওরা বান্ধি চকে চলিয়ে গেছে। পরে আমারে বাইরে আইসি খুলি আমার বার করলো। চাঞ্চল্যকর এই ঘটনার মামলার পর অপরাধীদের ধরতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখন পর্যন্ত কাউকেই ধরতে পারেনি তারা। জুট মিলটিতে জড়িয়ে আছে প্রায় 200 জনের কর্মসংস্থান। কর্মরতরা জানান, ডাকাতির পর থেকে সংকটে পড়েছে মিলের উৎপাদন কার্যক্রম। কিছু যন্ত্রাংশ এনে কোনো রকমে মিল সচল রাখা হলেও পুরোদমে উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। ফলে মানবতর জীবনযাপন করছেন শ্রমিক কর্মচারীরা। ডাকাতদের আইনের আওতায় আনা সহ দ্রুত মালামাল উদ্ধারের দাবি তাদের। এই প্রতিষ্ঠানটা হচ্ছে লালপুর উপজেলার মধ্যে সবথেকে ভারী প্রতিষ্ঠান। এখানে প্রায় 200 জনের মতো শ্রমিক কাজ করে। এই প্রতিষ্ঠানে ডাকাতি হওয়ার পর থেকে মিলটি প্রায় বন্ধুর মতো হয়ে আছে। অনেক দিন হয়ে গেল এই প্রতিষ্ঠানের মালামাল ডাকাতি হয়েছে, এখন পর্যন্ত প্রশাসনরা কোনো উদ্যোগ নেয়নি। আজ কদিন ধরে মেল ঠিক মতন চলে না আমাদের মেল। ডাকাতরা যা ছিল মেলের পাসপোর্ট সব নিয়ে গেছে। লুট হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মিল কর্তৃপক্ষ। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মিলটিতে সিসি ক্যামেরার সংযোগ ও চারদিকে শক্ত নিরাপত্তা বেষ্টনী নেই, তাই সহজেই হানা দিতে পেরেছে ডাকাত দল। মামলার পর থেকে অভিযুক্তদের আইনের আওতায় আনা ও মালামাল উদ্ধারে তৎপরতা শুরু করেছে পুলিশ। যে এখন পর্যন্ত মালামাল উদ্ধার হলো না, ডাকাত সদস্য ধরা পড়লো না, আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব যে বিষয়টাকে খুবই গুরুত্ব সহকারে ডাকাতদেরকে আইনের আওতায় আনুক, লুটকিত মালগুলো উদ্ধার করুক। নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নয়, চারদিকটাই খোলা। হ্যাঁ, সিসি ক্যামেরাও নাই, সব কিছুই অন্যরকম খোলামেলা একটা পরিবেশে উনি একটা মিল পরিচালনা করেন। ওখানে একটা চক্র ডাকাতি করেছে, আমাদের কাজ চলছে। যেহেতু তদন্তাধীন আছে বিষয়টা এবং আমাদের অভিযান অব্যাহত আছে, আমাদের কাছে এর মধ্যে অনেক তথ্য আমরা পেয়েছি।
2020 সালে 10 বিঘা জমির উপর জুট মিলটি স্থাপন করা হয়। এখানে পাট থেকে সুতা এবং সুতা থেকে পাটের বস্তা প্রস্তুত করা হয়, যা সরকারি খাদ্য অধিদপ্তরে সরবরাহ করা সহ রপ্তানি হয় নেপাল, ভারত, সুদান ও আলজেরিয়ায়। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। গাজীপুরে একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। শ্রমিকরা জানান, পানি পান করার পর তারা অসুস্থ হয়ে পড়েন। সকাল 10টায় কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ড্রেসম্যান গার্মেন্টসে এ ঘটনা ঘটে। শ্রমিকরা জানান, কাজ শুরুর পর কারখানায় পানি পান করেন কিছু শ্রমিক। এর কিছুক্ষণ পর চতুর্থ তলায় কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। মাথা ঘুরে পড়ে যাওয়া, বমি সহ নানা রকম অস্বাভাবিকতা দেখা দেয় তাদের মধ্যে। ধীরে ধীরে কারখানায় অন্যান্য ফ্লোরে শ্রমিকেরাও অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ আশপাশে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। অসুস্থদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক। পানি দূষণের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা চিকিৎসকদের। হাম উপসর্গে থামছে না মৃত্যু। গত 24 ঘন্টায় ছোঁয়াচে রোগটির উপসর্গ নিয়ে সিলেটে মারা গেছে আরও 2 শিশু। এ নিয়ে হাম ও উপসর্গ নিয়ে সিলেটে মৃতের সংখ্যা দাঁড়ালো 74 জনে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 71 জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তির রোগীর সংখ্যা 268 জন। হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় রোগী ও স্বজনদের ভোগান্তি বেড়েছে। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি মাসে 15 দিনে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 272 জন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। এরই মধ্যে জেলা শহরের কাঠপট্টি, বান্দাঘাট, বাঁশপট্টি, কলাবাগান, স্টেশন রোড, সিটি পার্ক ও ফকিরবাড়ি এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। ঝালকাঠি সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড। এখানে 100 শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন 12 জন। সম্প্রতি ঝালকাঠিতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। সদর হাসপাতাল ছাড়াও রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে 2 জন ও কাঠালিয়ায় চিকিৎসা নিচ্ছেন 1 জন ডেঙ্গু রোগী। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে 15 জুন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 272 জন। আক্রান্তের এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। আমাদের হসপিটাল যে ডেটা সেটা বিশ্লেষণ করে আমাদের কাছে মনে হয় গত বছরে এই জুন মাসের এই মাঝামাঝি সময়ের তুলনায় এবছর জুন মাসের মাঝামাঝি সময় প্রায় দ্বিগুণের মতো রোগী। এরই মধ্যে জেলা শহরের 7টি এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। হঠাৎ ভাইরাসের প্রকোপ কেন বেড়ে গেল? এডিস মশক নিধন কার্যক্রমে ভাটা পড়াকে দায়ী করছেন রোগী ও স্থানীয়রা। শহরে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করার দরকার ওইভাবে পৌরসভার লোকে করে না। পরে আমি ডাক্তার দেখাইলাম, বাড়িতে আমার ফিকি সেরেছে, স্যালাইন দিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন এই কারণে মশা আক্রান্ত হয়ে 4 দিন যাবৎ ঝালকাঠি হাসপাতালে ভর্তি। পৌরসভার থেকে যে ঔষধটা ছিটানো হয় বোমবার দিয়ে, সেই আইওয়াশ করে সামনে শহরের কিছু কিছু জায়গায় সামনে থেকে বড় রাস্তার সামনে কিছু দিয়ে যায়, কিন্তু এই যে মহল্লার মধ্যে বিভিন্ন জায়গায় যে এরকম মশার উপদ্রব সেগুলো কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। পৌর প্রশাসক বলছেন, মশা নিধনে স্প্রে কার্যক্রম চলমান রয়েছে, পাশাপাশি ড্রেন পরিষ্কারেও উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা প্রতি ওয়ার্ডে রোস্টার করে আমাদের 4টা ফগার মেশিন দিয়ে আমরা নিয়মিত মশার ওষুধ ছিটাচ্ছি। আমরা যে আমাদের ড্রেনগুলো আছে এবং খালগুলো আছে এগুলো আমরা পরিষ্কার করছি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীদের যথাসাধ্য চিকিৎসা দেওয়া হচ্ছে, পাশাপাশি কোন রোগী কোন এলাকা থেকে আসছে তারও তালিকা তৈরি করা হচ্ছে। এখানে আমাদের প্রয়োজনীয় কনসালটেন্ট যারা আছে তারা চিকিৎসা দিচ্ছে, প্রয়োজনীয় স্যালাইন ওষুধপত্র আমাদের সবই আছে। আর আমরা যেটা করছি, এই পেশেন্টগুলো আমাদের হাসপাতালে যারা আসছে এরা আসলে কোথেকে আসছে এই ডাটাগুলো আমরা জ্বর হলে দ্রুত পরীক্ষার পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। তাপস সরকার, যমুনা নিউজ। ঠাকুরগাঁওয়ে একটি অবৈধ ইটভাটার বিষাক্ত গ্যাসে প্রায় 5 একর আমবাগান ও আশেপাশের 10 একর জমির ভুট্টা সহ অন্যান্য ফসল নষ্টের অভিযোগ উঠেছে। এতে চরম লোকসানে পড়েছেন চাষিরা। অভিযোগের পরিপ্রেক্ষিতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। মিলেছে ঘটনার সত্যতাও। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের।
ভরা মৌসুমেও বাগান ভর্তি আমে ধরেছে পচন, ঝরে যাচ্ছে গাছের সব আম। এমন চিত্র ঠাকুরগাঁওয়ের রানী সংকৈল মালিভিটা এলাকার কৃষক সেকেন্দার আলী মাস্টারের আম বাগানের। কয়েক বছর আগে ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে প্রায় 5 একর জমিতে আম বাগান করেন সেকেন্দার। গত বছর প্রায় 10 লাখ টাকার আমও বিক্রি করেন তিনি। চলতি বছর আমের ফলনও হয়েছিল বেশ, তবে ইটভাটার বিষাক্ত গ্যাসে ভেঙে যায় সেকেন্দারের এই স্বপ্ন। ভাটার খবর পাইলাম আর কি যে উনি গ্যাস ছাড়ছে, গ্যাস ছাড়াতে এই মানে সব যে ভুট্টা থেকে শুরু করে আম বাগান মানে বিভিন্ন ক্ষয়ক্ষতি দেখা দিচ্ছে আর কি। শুধু সেকেন্দারের আমবাগান নয়, লিপা নামের ইটভাটার বিষাক্ত গ্যাসে নষ্ট হয়েছে আশেপাশের 10 একর জমির ভুট্টা সহ অন্যান্য ফসলও। কৃষকরা বলছেন, কৃষি জমির পাশে ভাটা স্থাপনে নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে ভাটা স্থাপন করা হয়েছে। এতে তীব্র তাপ ও বিষাক্ত গ্যাসের কারণে এলাকায় ফসল ও বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। শুধু আম বাগান না, এখানে যত প্রকার গৃহস্থী আমরা করি, ধান ভুট্টা ফসল থেকে মরিচ, তারপরে কলা সবগুলার ক্ষতিগ্রস্ত। এই এলাকার মোটামুটি কয়েকশো কৃষক আছে। এই ভাটার জন্য প্রচুর ক্ষতি হয়েছে সকল কৃষকের। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ভাটা মালিক, তবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন ম্যানেজার। আমাদের এখানে ভাটার ধোঁয়া ছাড়ার কারণে অনেক কৃষকের ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখানে অনেকজন তাদের অভিযোগ নিয়ে আসছিল। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানান, অভিযুক্ত ইটভাটার বৈধ অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তার বিরুদ্ধে অভিযোগটা হলো ইটভাটার কালো ধোঁয়া ছাড়া তার বাগানটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই বিষয়ে আমরা তদন্ত করেছি এবং আইনগত প্রক্রিয়াগুলো অনুসরণ করছি। কৃষি বিভাগ বলছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনার সত্যতাও মিলেছে। প্রশাসনের সহযোগিতায় অবৈধ ইটভাটা অপসারণ কার্যক্রম চলমান রয়েছে। এগুলো প্রতিরোধ করার জন্য আমরা জেলা প্রশাসনের সহায়তা নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি এবং হচ্ছে যে আমাদের এই কার্যক্রম কিন্তু চলমান আছে। কৃষি জমি বাঁচাতে যত দ্রুত সম্ভব আইন প্রয়োগের মাধ্যমে কৃষি জমি সংলগ্ন এলাকা থেকে ইটভাটা অপসারণ করার দাবি সচেতন মহলের। জারিন অর্নি, যমুনা নিউজ। বিশ্বকাপ উপলক্ষে চট্টগ্রামের ক্রীড়া সরঞ্জামের বাজার চাঙ্গা। প্রথম ম্যাচে মেসির জাদুকরী হ্যাট্রিকের পর আর্জেন্টিনার জার্সির চাহিদা এখন তুঙ্গে। সব দোকানে দলটির ভক্ত সমর্থকদের ভিড়। বিক্রি হচ্ছে ব্রাজিল সহ অন্যান্য দলের জার্সিও। বেচাকেনা জমে ওঠায় খুশি বিক্রেতারা। বিশ্বকাপে প্রথম ম্যাচে আর্জেন্টিনার উড়ন্ত সূচনার প্রভাব পড়েছে জার্সির বাজারে। চট্টগ্রামে স্টেডিয়ামের আশপাশে ক্রীড়া সামগ্রীর সব দোকানে এখন মেসি ভক্ত সমর্থকদের ভিড়। এক ম্যাচের ব্যবধানে পাল্টে গেছে বাজারের চিত্র। চাহিদা বৃদ্ধির সাথে সাথে রাতারাতি বেড়েছে জার্সির দাম, এমনকি কোনো কোনো দোকানে মজুদ শেষ। ম্যাচটা জেতার পরে একটু দামটা বাড়ে গেছে। যেমন আমি আমার বন্ধুদের সাথে আগে আসছি, যে দাম ছিল আজকে 400-500 টাকা দাম বাড়ছে প্রতি জার্সিতে। আমার হাজব্যান্ড কিন্তু এতদিন জার্সি কিনে নাই। আর্জেন্টিনা যখনই 3টা গোল নিল তারপরে জার্সি কিনতে আসছে। আর্জেন্টিনার যে জার্সিগুলো আছে সেগুলো ডিমান্ড হঠাৎ করে বেড়ে গেছে, দামটাও একটু হাই। সেট দাম আগে যেটা ছিল এর থেকে বেড়ে গেছে, যার কারণে আমরা নিতে আমাদের সমস্যা হচ্ছে আর কি। আজকে 1000 টাকা বলতেছে, মানে আরও বাড়তি বলতেছে। আজকে আগে 1200-1000 ছিল। জার্সির পাশাপাশি আর্জেন্টিনার পতাকা ও নানা ধরনের সরঞ্জামের বিক্রিও তুঙ্গে। সব দোকানে নীল সাদা রঙের দাপট। ব্রাজিল, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস, ফ্রান্স, জাপান ও পর্তুগালের জার্সিও বিক্রি হচ্ছে, তবে তুলনামূলক কম বলছেন বিক্রেতারা। খেলার পারফরমেন্স অনুযায়ী তেমনটা বাড়ে নাই, কিন্তু আর্জেন্টিনা মনে করেন মেসির চমকে একটু মার্কেটে একটু চাহিদা। ব্রাজিল জার্সি থেকে আর্জেন্টিনার জার্সি প্রাইস কিন্তু এখন অনেক বেশি। প্রাইস কিন্তু অনেক, ইভেন কি মেবি ওনাদের স্টকও নেই এমন বলতে চাচ্ছে। মানে ওনারা নাকি আপনার যেখান থেকে আনে ওখানেই বেশি নিচ্ছে। প্রথমটা মোটামুটি বাড়ছে হালকা, আগে যেটা 400-500 টাকা ছিল প্রতিটা মনে করেন 100 টাকা করে বাড়ছে। ক্রীড়া সরঞ্জাম ব্যবসায়ীদের মতে বিশ্বকাপের বাজারে আবেগই সবচেয়ে বড় নিয়ামক। মাঠে ভালো খেলা দলের জার্সি ও সরঞ্জামের চাহিদা থাকে বেশি। টুর্নামেন্ট যত এগোয় ততই বাজারে তৈরি হয় নতুন সমীকরণ। ব্রাজিল সেকেন্ড ম্যাচ ভালো করবে এটা আশা করি। আর আমরা ব্যবসায়ীরা আসলে চাই যে দুইটা টিমই মানে যেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত অন্ততপক্ষে যাক, তাহলে আমাদের জন্য ভালো, ব্যবসার জন্য ভালো। আমরা একটু হিমশিমে আছি। আগে বিক্রি করছি 1100 টাকা দামি জার্সিগুলো, এখন বেচতে হচ্ছে 1500-1600 টাকা। জুবাইর রিফাত, যমুনা নিউজ,
চট্টগ্রাম। দর্শক, এই ছিল সংবাদ রাতের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।